ভোটারবিহীন ফাঁকা ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। আনুষ্ঠানিক ভোট গ্রহণ 7:30টায় শুরু হলেও দেশের বহু জায়গা থেকে খবর এসেছে যে সকালে ভোট গ্রহণের যে কেন্দ্র সেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল না। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটা দিয়ে গেছে, আমার কালিও দিয়েছে, ভোট লাগিয়ে বসে, আমি তো বারবার গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। এই ভোটটা কালকে আমি লই নিয়েছি, আমার এটা দেওয়ার পরে তিনতলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কি? আমার ভোট কই, আমার ভোট কে দিল, কোন ব্যক্তি দিল? ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা। দেশের কমপক্ষে 10টি জেলায় এক সন্ধ্যাতেই বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে। ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধান চেয়েছিল। দর্শক, ভোটের আলোচনা তো অনেক হলো। ভোটের আলোচনায় নিশ্চয়ই আমাদের সবার মধ্যেই একটা ক্লান্তি চলে আসবে। সেই ক্লান্তির মাঝে চলুন আমরা একটু মজা করি। মজাটা এইভাবে করব, একটু ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাই। ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাওয়ার হেতুটা কি? হেতুটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পর্যন্ত দায়িত্বে থাকা, যদিও অফিসিয়ালি গতকালকে দায়িত্ব শেষ হয়েছে, গত পরশুদিন দায়িত্ব শেষ হয়েছে অফিসিয়াল, কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে এই ঘোষণাও করা হয়েছে যে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদ কার্যক্রম চালিয়ে যাবে। তার মানে এখনো ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ নজরুল। বলতেন কোনোদিন যদি তিনি মন্ত্রী বা ক্ষমতায় যেতে পারতেন তবে সব সমস্যার সমাধান করে ফেলতেন এক তুড়িতেই। সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘন ঘন দেখা যেত রাস্তায়, খাল, নদী, সবুজ বাঁচানোর আন্দোলনে। তার মনের কথাও হয়তো ছিল আসিফ নজরুলের মতোই। কোনো এক অলৌকিক কিংবা হুমায়ুন আহমেদের গল্পের মতো তারা সেই ক্ষমতা একসময় পেয়েও যান শেষমেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ভোটারবিহীন ফাঁকা ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বের হয়ে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে অবস্থান করছে। বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দুপুর 1টা নাগাদ ঢাকা 8 আসনের অন্তর্গত উদয়ন স্কুল অ্যান্ড কলেজে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে উপস্থিত হন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। ভোটের বাতাসে সন্ধ্যা পর্যন্ত উঠছিল টাকা। দেশের কমপক্ষে 10টি জেলায় এক সন্ধ্যাতেই বিপুল পরিমাণ টাকা সহ কিংবা টাকা দিয়ে ভোট কেনার সময় হাতে নাতে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে। আবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে টাকা বিলি করতে দেখা গেছে। ঐতিহাসিক নির্বাচনের আশ্বাস দেয়া নির্বাচন কমিশন অবশ্য এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধান চেয়েছিল। সন্ধ্যা পেরিয়ে রাত গড়াতে গণমাধ্যমের খবরই আর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভোট কেন্দ্রের ভেতর ঢুকে ব্যালট পেপারের সিল মেরে বাক্সে ভরার মিশন। এমনকি ভোট হওয়ার আগে পাওয়া গেছে এজেন্টের স্বাক্ষরিত ফলাফল বা রেজাল্ট শিট উদ্ধারের ঘটনা ঘটেছে। রাত বাড়তে সহিংসতার মাত্রাও বাড়ছে। বেশ কয়েকটি আসন থেকে কেন্দ্র দখলের অভিযোগের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সূত্রগুলো বলছে, সন্ধ্যার পর থেকে এসব ঘটনায় চিন্তিত নির্বাচন কমিশন ও যমুনা দপ্তর। যে মাত্রায় টাকা ছড়ানো আর ভোটের আগে ভোট হয়ে যাওয়ার খবর ছড়াচ্ছে তাতে ঐতিহাসিক নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে এমন আশঙ্কায় পেয়ে বসেছে সরকারের শীর্ষ মহলকে। নির্বাচন কমিশনের দুশ্চিন্তা হলো 55 থেকে 65% ভোট কাস্ট করার যে মিশন নিয়ে ইসি নেমেছিল বর্তমান পরিস্থিতিতে সেটি দুরাশা হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের দুশ্চিন্তা হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কারণে এমনিতেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বিদেশি রাষ্ট্র ও সংস্থার পর্যবেক্ষকদের বিরাট প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিকেলেই বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন কোনো রকমের ছন্নছাড়া জবাব দিয়ে পার পেয়েছে। কিন্তু সন্ধ্যা হতে না হতেই পরিস্থিতি এতটা খারাপ হয় যে এখন সরকার ও ইসি পড়েছে মহা দুশ্চিন্তায়। এমন পরিস্থিতি যদি সরকারের মিত্ররাই নির্বাচনের টাকার খেলা ও রাতের ভোট করে ফেলে তাহলে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসনের মুখ দেখানোর ফুসরত থাকবে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 4 কালীগঞ্জ ও সদরের আংশিক আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট বা ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার রাত 8টার দিকে কালীগঞ্জ পৌরসভার 5 নম্বর কেন্দ্র সলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিনারা। এই ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে 23টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে, নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট 23টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিনারা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত 23টি রেজাল্ট শিট
ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ উঠেছে এক প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। ওই প্রিজাইডিং কর্মকর্তা জামাতের একজন সাবেক নেতা। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া জামাত ইসলামীর অনুসারী। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বুধবার সন্ধ্যা 7টায় সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা পপুলার হাই স্কুলে এই ঘটনা ঘটে। দেশ টিভিতে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে বরগুনা 1 আসনের গগন স্কুল কেন্দ্রে রেজাল্ট শিটে প্রিজাইডিং অফিসার আগাম স্বাক্ষর দিচ্ছেন। এর আগে দিনভর টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে হাতে নাতে ধরা পড়া কিংবা টাকার বস্তা সহ আটক হওয়া খবরে সংবাদ মাধ্যম আর সামাজিক মাধ্যম ছড়ানো ছিল। দৈনিক মানব জমিনের এক খবরে বলা হয়েছে, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ, ঢাকার সূত্রাপুরে টাকা সহ জামাতের 12 নেতাকে আটক করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেনার জন্য টাকা বিতরণের অভিযোগে জামাতের এসব নেতাকর্মীকে আটক করা হয়। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকার ব্যাগ সহ ঠাকুরগাঁ জেলা জামাতের আমির বিলাল উদ্দিন প্রধানকে আটক করেছে সেনাবাহিনী। কুমিল্লার মুরাদনগরে 2 লাখ টাকা বিতরণের অভিযোগে জামাত ইসলামের এক নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। শরীয়তপুর 2 আসনের নড়িয়া উপজেলায় ভোট কেনার দায়ে জামাত ইসলামের এক কর্মীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুর 3 আসনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এই নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে 15 লাখ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাত 8টার দিকে শহরের ঝুমুর এলাকায় তল্লাশি চৌকিতে এই টাকা উদ্ধার করা হয়। এই সময় এনির ব্যক্তিগত সহকারী ও কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল সহ 3 জনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী নেতাদের অভিযোগ, প্রশাসন ও মিডিয়ার ষড়যন্ত্রে দলটির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। দলের একাধিক সূত্রে জানা গেছে, তাদের ধারণা মিডিয়া কুর মাধ্যমে পরিস্থিতি তাদের জন্য আরও শোচনীয় করে তোলা হতে পারে। সূত্রগুলো বলছে, দিনভর এমন খবরে নির্বাচন কমিশন বেশ বেসামাল হয়ে পড়েছে। বিশেষ করে আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে এমন আশঙ্কা আছে নির্বাচন কমিশনারদের। এসব ঘটনা ভাইরাল হওয়ার আগেই নির্বাচন কমিশনকে একবার বিদেশি প্রতিনিধি ও সাংবাদিকদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনের ফলাফলের গ্রহণযোগ্যতার উপর প্রভাব পড়বে কিনা সে প্রশ্ন তুলেছেন ঢাকায় আসা একাধিক বিদেশি সাংবাদিক। তাদের এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তবে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটার উপস্থিতি কমার কোনো সম্ভাবনা দেখছেন না নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কারণ হিসেবে তিনি বলেছেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তাদের শরিক দল অংশ নিচ্ছে। নির্বাচনের আগের দিন বুধবার রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশন সচিবালয় ব্রিফিং এর আয়োজন করে। সেখানে বিবিসির একজন সাংবাদিক নির্বাচন কমিশনের কাছে জানতে চান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ দল কার্যত নির্বাচনে অংশ নিতে পারছে না, এতে নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর ছায়া পড়ছে কিনা। বাংলাদেশে এমন মানুষ থাকতে পারেন যারা ওই দলকে সমর্থন করতে চান, কিন্তু আগামীকাল ব্যালট পেপারে তাদের সেই পছন্দ থাকবে না। নির্বাচনের বৈধতা নিয়ে সরকার কি উদ্বিগ্ন নয়? এই প্রশ্নের জবাবে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এই নির্বাচনের প্রেক্ষাপট ভুলে গেলে চলবে না। যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তারা এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি। সে কারণে কিছু সত্তা নির্বাচনে অংশ নিতে পারছে না। তবে এতে ভোটার উপস্থিতি কমবে না, আপনারা আগামীকাল তা দেখবেন। সম্পূরক প্রশ্ন বিবিসির আরেক সাংবাদিক জানতে চান, তাহলে কি আপনি নিষেধাজ্ঞাকে সমর্থন করছেন? জবাবে নির্বাচন কমিশনার বলেন, এটি একটি নির্দিষ্ট প্রেক্ষাপটের বিষয়। জুলাই আগস্ট 2024 ঘটনাগুলো ভুলে গেলে চলবে না। অন্যদিকে আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে তা প্রশ্নবিদ্ধ হিসেবে মূল্যায়িত হবে বলে যুক্তরাষ্ট্রের এক কংগ্রেশনাল ব্রিফিংয়ে কেউ মত দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, গণতন্ত্র মানবাধিকার রক্ষা করতে না পারায় বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, সংখ্যালঘু নিরাপত্তায় অনীহা এবং চাঁদাবাজি ধর্ষণে জড়িতদের দায় মুক্তির অভিযোগে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর কথাও উঠেছে ব্রিফিংয়ে। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের 3 দিন আগে সোমবার ক্যাপিটাল হিলে এই ব্রিফিং আয়োজন করা হয়। শুনানিতে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের পক্ষে মত দেন ওয়াশিংটন ডিসি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল রুবিন। তিনি মোহাম্মদ ইউনূসকে গণতন্ত্র এবং মানবতার দুশ্মন হিসেবে অভিহিত করেন। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচনকে বৈধতা দিতে ইসির টার্গেট হলো ভোটার টার্নআউট 65 থেকে 70% করা, কমপক্ষে 55% নিচে যাতে না নামে সেদিকে খেয়াল রাখা। নির্বাচন কমিশন থেকে সরকার পররাষ্ট্র উপদেষ্টা এই প্রত্যাশার কথা বলেছেন, কিন্তু বুধবার যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে সরকারের মিত্ররা এখন নিজেদের মুখোমুখি অবস্থানেই দাঁড়িয়ে। এমন পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি ছড়িয়ে গেলে তারা ভোট কেন্দ্রে নাও আসতে পারে। তখন ঐতিহাসিক নির্বাচনের বৈধতা ঐতিহাসিকভাবে মলিন হয়ে যাবে।
এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আবার। দর্শক, ভোটের আলোচনা তো অনেক হলো। ভোটের আলোচনায় নিশ্চয়ই আমাদের সবার মধ্যেই একটা ক্লান্তি চলে আসবে। সেই ক্লান্তির মাঝে চলুন আমরা একটু মজা করি। মজাটা এইভাবে করব, একটু ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাই। ক্রিকেটের প্রসঙ্গে ফিরে যাওয়ার হেতুটা কি? হেতুটা হচ্ছে আমাদের এই মুহূর্তে পর্যন্ত দায়িত্বে থাকা, যদিও অফিসিয়ালি গতকালকে দায়িত্ব শেষ হয়েছে, গত পরশুদিন দায়িত্ব শেষ হয়েছে অফিসিয়াল, কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে এই ঘোষণাও করা হয়েছে যে নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বর্তমান উপদেষ্টা পরিষদ কার্যক্রম চালিয়ে যাবে। তার মানে এখনো ক্রীড়া উপদেষ্টা আছেন আসিফ নজরুল। তিনি যে সম্প্রতি ইউটার্ন করেছেন এবং তার ভোল পাল্টেছেন। তিনি যে এর আগে বলেছিলেন যে ভারতে যে খেলতে যাচ্ছে না বাংলাদেশ দল, খেলতে যেতে চায়নি, এই অবস্থান সরকারের ছিল, এই সিদ্ধান্ত সরকারের ছিল, যে কথাটা বলেছিলেন সেটা একদিন আগে উল্টে দিয়েছিলেন। তিনি একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা কেন্দ্রের একটা অনুষ্ঠানে তিনি বললেন কি, উল্টে দিয়ে বললেন যে এই সিদ্ধান্তটা, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটা ক্রিকেট বোর্ড নিয়েছে, খেলোয়াড়রা নিয়েছে। এই কথার পরে যখন চতুর্দিকে বিস্তর সমালোচনা হলো যে মানে মাত্র কয়েকদিনের 22শে জানুয়ারি তিনি বলেছিলেন যে এই ডিসিশন সরকার নিয়েছে এবং আজকে খেলোয়াড়দের মতামত জানার জন্য আমরা মিটিং করিনি। ওই দিন খেলোয়াড়দের সঙ্গে মিটিং করেছিলেন এবং ওই দিনই আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, ভারতে হলে খেলবে না। খেলোয়াড়দের সঙ্গে যে মিটিংয়ের নাটক, সেখানেও যে খেলোয়াড়দের তিনি জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে এটা যে ভারতে খেলতে যেতে মানে আমরা নিরাপত্তা বোধ করছি না, সেই কারণে আমরা ভারতে খেলতে যাব না, এটা তোমাদের বোঝানোর জন্যই আমি এসেছি। তিনি নিজে এই কথাটা স্বীকার করেছিলেন। অর্থাৎ পরবর্তীতে তিনি যে বলছেন যে খেলোয়াড়রা সিদ্ধান্ত নিয়েছে ভারতে খেলতে যাবে না, কিংবা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সেটা যে ডাহা মিথ্যা কথা, সেই ব্যাপারটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। সমালোচনার মুখে উঠে গত রাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার পোস্ট দিয়েছেন, আবার তিনি ইউটার্ন করেছেন। অর্থাৎ 180 ডিগ্রি ঘুরেছিলেন একদিন আগে, আবারও 180 ডিগ্রি ঘুরে গেলেন, এবং সব মিলিয়ে 360 ডিগ্রি পোল্ট্রি খাওয়া হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে এবার তিনি ঘুরে তার ওই বক্তব্যের জন্য যদি কেউ মানে দুঃখ পেয়ে থাকেন এবং মানে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। তিনি এবার বলছেন যে সিদ্ধান্তটা সরকারেরই ছিল, আমি যেটা আগে বলেছি সেটাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আসলে বোঝাতে পারিনি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা দেখেছিলাম যে হবিগঞ্জে ওই জুলাই যোদ্ধা একজন ছিলেন, যিনি থানার মধ্যে ঢুকে ওসিকে থ্রেট দিচ্ছেন। তিনি বলছেন যে এসআই সন্তোষকে আমি পুড়িয়ে মেরেছি, এই থানা আমি জ্বালিয়ে দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে ভাব নেন, এরকম কথা বলেছিলেন না? এই কথা বলার পরে তার উকিল পরদিন কোর্টে কি বলেছিলেন? উকিল তার পরদিন কোর্টে বলেছিলেন আসলে সে বলতে চেয়েছিল যে এসআই সন্তোষকে যারা পুড়িয়ে মেরেছে এবং থানা যারা জ্বালিয়ে দিয়েছে তাদেরকে আমি ঠেকাতে চেয়েছিলাম, তাদেরকে আমি ঠেকাতে গিয়েছিলাম, এটা সে বলতে চেয়েছিল, কিন্তু সে মুখ ফসকে ওই কথা বলে ফেলেছে। তার উকিল এই কথা বলছে। মানে আসিফ নজরুলের অবস্থাটাও ওই রকম হয়েছে। তার এখনকার বোঝানোর ব্যাপারটা এরকম হয়েছে যে তিনি আগে মানে ওই এটা বলতে চেয়েছিলেন কিন্তু ওটা ঠিকভাবে বলতে পারেননি, তাই ওই কথাটা হয়ে গেছে, এমনটা তিনি বোঝাতে চাইলেন। কি বোঝাতে চাইলেন চলুন তার ফেসবুক পোস্ট ঘেটে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স। এবং একদিন আগে তার দেয়া যে স্টেটমেন্ট প্রচণ্ড সমালোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন একেবারে ধুয়ে দিচ্ছিল, সেই পরিপ্রেক্ষিতে তিনি আবার ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করলেন। এবারে ফেসবুক পোস্টটা তার দেখে নিন। তার ফেসবুক পোস্টটা দেখার পাশাপাশি বিডি ক্রিক টাইম তারাও একটা ফটোকার্ড তৈরি করেছে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট নিয়ে, সেই পোস্ট ফটোকার্ডটাও দেখে নিন। সেখানে ফেসবুক পোস্টে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গতকাল একটি অনুষ্ঠান শেষে অর্থাৎ 10 তারিখে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গে আলাপ হয়। এক পর্যায়ে আমাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা। আমি বলেছি আক্ষেপের প্রশ্নই আসে না। এরপর আমি যা বোঝাতে চেয়েছি তা আমার কথার প্রেক্ষিত ও অন্তর্গত বার্তাকে উপলব্ধি না করে উপস্থাপিত হওয়ার কারণে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে আমি যা বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পারেননি, আপনারা ব্যর্থ। তিনি বলছেন আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে জানাই যে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই এই বক্তব্যে অটল আছি। গতকাল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেয়া এটি কোনো আলোচ্য বিষয় ছিল না, এ নিয়ে কোনো প্রশ্নও করা হয়নি। তিনি বলছেন যে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত কার নেয়া এটা গতকালকের আলোচনার বিষয় ছিল না। ব্যাপারটা এরকম যে কোনো একটা মানে স্কুল পড়ুয়া ছাত্র সে বলছে যে মানে প্রশ্ন তো আমি এটা পড়ে যাইনি, আমি তো অন্য প্রশ্ন পড়ে গিয়েছি, আমাকে ভিন্ন প্রশ্ন যদি করা হয় তাহলে আমি কিভাবে উত্তর লিখব, ওই প্রশ্ন তো আমার মুখস্থ করা নেই। অর্থাৎ আসিফ নজরুলকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জায়গা ওটা ছিল না, সঠিক প্রশ্নের উত্তরটা তিনি মুখস্থ করে যাননি, সেই কারণে তিনি ভুল উত্তর দিয়েছেন, সেরকমটা তিনি বলতে চেয়েছেন।
তিনি বলছেন, গতকালের অনুষ্ঠানটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়কে খেলার মাঠের উন্নয়নের জন্য 2 কোটি টাকার চেক প্রদানের অনুষ্ঠান। ক্রিকেটের এরকম স্পর্শকাতর সময়ে আমি তাদের এই বদান্যতায় কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। সে সময় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো দুঃখ আছে কিনা, তখন আমার মনে হয়েছে এখানে আমার বা সরকারের তো দুঃখের বিষয়টা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের আত্মত্যাগ। কি মানে অসাধারণভাবে তিনি এখন বোঝাচ্ছেন। তিনি বলছেন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে, কিন্তু এটিও তো সত্য যে এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। কি হাস্যকর কথা, সরকার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এটাও তো সত্য যে সেই সিদ্ধান্ত খেলোয়াড়রা এবং ক্রিকেট বোর্ড কোনো দ্বিমত ছাড়া তারা মেনে নিয়েছে। এটা কি মেনে নেওয়া নাকি মেনে নিতে বাধ্য করা হয়েছে বলেই তো তারা মেনে নিয়েছে, কারণ তাদের প্রত্যেকের মাথায় তো কল্লা একটা, 2টা করে তো না, একটা কল্লার ভয় তো সবারই থাকবে। তারপরে তিনি বলছেন যে আর্থিক ক্ষতি বা না খেলার বঞ্চনা এবং আরও শাস্তির ভয় সত্ত্বেও তারা এটা মেনে নিয়েছে। এই হিসেবে দেশের মানুষের নিরাপত্তা ও দেশের মর্যাদার স্বার্থে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তের কৃতিত্বের মূল দাবিদার তারাই। কি অসাধারণ ট্যালেন্ট! একেই বলে উকিলের প্যাঁচ। কি উকিলের প্যাঁচ দিয়ে, তিনি নিজে তো উকিলের লয়ের টিচার, সেহেতু ওকালতির প্যাঁচটা খুব ভালো বোঝেন। আবার তিনি এক মহামান্য আইন উপদেষ্টা, আইনের মারপ্যাচও তিনি ভালো বোঝেন। সেই আইনের মারপ্যাচ উকিলের প্যাঁচ দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে প্রকারান্তরে এটা তাদেরই সিদ্ধান্ত, কারণ তাদের ত্যাগের বিনিময়ে এটা সিদ্ধান্তটা হয়েছে। সাংবাদিক সম্মেলনে অপ্রস্তুত আলাপে বিষয়টি ভালো করে না বুঝিয়ে বলতে পারার ব্যর্থতা এখানে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ ওই যে বললাম, প্রশ্ন মুখস্থ নাই, প্রশ্ন কমন পড়েনি, তাই আমি ভুলভাল বলেছি। আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিচ্ছি, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে, কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতটা সহজ হতো না। কি হাস্যকর কথা যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এটা খেলোয়াড়রা এবং বোর্ড মেনে নিয়েছে, আর যদি তারা মেনে না নিত তাহলে সরকার এই সিদ্ধান্তে অটুট থাকতে পারতো না। তাহলে এখন কি আমরা ক্রিকেট বোর্ডকে বলতে পারি ধামা ধরা, ধ্বজা ধরা, কিংবা এক ধরনের দাসত্ব করার জন্য এই ক্রিকেট বোর্ডের জন্ম হয়েছে, যারা সরকার যা বলছে তাই জি স্যার বলে মেনে নিচ্ছে? তারা যদি শক্ত অবস্থান নিয়ে ক্রিকেটের ভালো মন্দ কোনটা সেটা সরকারকে বুঝিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতো, তাহলে সরকার এই সিদ্ধান্ত নিতে পারতো না। আসিফ নজরুলের কথাতে সেটাই স্পষ্ট। আর ক্রিকেটারদের কথা বলছেন, ক্রিকেটারদের কথা যদি বলেন তাহলে এক ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুলের ব্যাপারে ক্রিকেটাররা প্রতিবাদ করার ফলে ক্রিকেটারদের যেভাবে আপনারা নাস্তানাবুদ করেছেন ক্রিকেট বোর্ড থেকে এবং নাজমুলকে আবার তার শপথে ফিরিয়ে এনেছেন, সেটার পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা তো বুঝে গিয়েছে যে ক্রিকেটাররা যদি সরকারের এই সিদ্ধান্তের বাইরে যায় তাহলে তাদের উপরে মব লেলিয়ে দেওয়া হবে। এবং এক ধরনের মব, ওই নাজমুলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এক ধরনের মব লেলিয়ে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের এমন কোনো হুমকি ধামকি নাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মব বাজটা দেয়নি এবং তাদেরকে আক্রমণ করেনি। যদি ফিজিক্যালি মব লেলিয়ে দেওয়া হতো তাহলে তারা কি করতো? তাদের কি ভয় নেই? তাদের কি নিজের জীবনের মায়া নেই যে তারা প্রতিবাদ করবে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে? দর্শক, আপনার কি মনে হয় ভোটের ইস্যুর মধ্যেও এই ইস্যুটা আপনার কাছে ভিন্ন স্বাদের ঠেকবে নিশ্চয়ই, এবং ঠেকলে আপনার কি মনে হয় আসিফ নজরুল বিদায়ের আগের মুহূর্তে একটু কি বেশি ডিস্টার্ব ফিল করছেন নিজের মস্তিষ্কের জায়গা থেকে, যে কারণে নিজের জায়গাতে ঠিক স্থির থাকতে পারছেন না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। লাখো মানুষ আওয়ামী লীগকে তাড়িয়ে শেখ হাসিনার জায়গায় অনেকটা জোর করেই বসালো ডক্টর ইউনূসকে। ঘোর সন্দেহবাতিক লোকটাও স্বীকার করে গেলেন এবার দেশের আসল উন্নয়ন না হয়ে যায় না, কিন্তু 1.5 বছর পরে সে মানুষ মত দিচ্ছে মিশ্র। অনেকে বলছেন মোটামুটি ছিল ইউনূস সরকারের পারফরমেন্স, অনেকে তো 100-তে 0 দেওয়ারও পক্ষপাতী। যা হোক, বিশ্লেষণ কি বলে দেখা যাক। ক্যালেন্ডারের পাতায় তখন 2024 সাল। শেখ হাসিনা সরকারের পতনের পর যখন নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নিল, তখন আকাশচুম্বী প্রত্যাশার পারদ ছিল মানুষের মনে। আজ ক্যালেন্ডারের পাতায় 12 ফেব্রুয়ারি 2026। ঠিক আজই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। গত প্রায় 18 মাসের শাসনামল শেষে যখন ইউনূস সরকার বিদায় নেবার পথে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ইতিহাসের এই সন্ধিক্ষণে তারা কি সফল নাকি ব্যর্থ? সরকারের পক্ষ থেকে বারবার 3টি মূল লক্ষ্যের কথা বলা হয়েছিল: রাষ্ট্রের সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন। নিজেদের তারা সফল দাবি করতেই পারেন, কিন্তু বিশ্লেষকদের খাতা কলমের হিসেবটা মিলছে না সব জায়গায়। অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সামাজিক নিরাপত্তা আর মব সংস্কৃতির কালো ছায়া এই সরকারের অর্জনকে অনেকটাই ম্লান করে দিয়েছে বলে মনে করেন বোদ্ধারা। শুরুতেই আসা যাক সংস্কারের প্রশ্নে। সরকারের দাবি, তারা যে গতিতে সংস্কার কাজ এগিয়ে নিয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে বিরল। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে মোট 11টি কমিশন গঠন এবং পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা, সব মিলিয়ে একটি কর্মযজ্ঞ আমরা দেখেছি। অন্তত 30টি বিষয়ে দলগুলো একমত হয়েছে, যার মধ্যে 4টি প্রশ্নে আজ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতে এত কম সময়ে এত সংস্কার অভাবনীয়, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতো পর্যবেক্ষকরা মনে করেন
সংস্কারের এই প্রক্রিয়াটি ছিল অনেকটা পিক অ্যান্ড চুজ এবং অ্যাডহকিজমের শিকার, অর্থাৎ যা সুবিধাজনক মনে হয়েছে তাই ধরা হয়েছে, আর যা ঝুঁকিপূর্ণ তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে শিক্ষা ও প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কার কমিশনই গঠন করা হয়নি। আবার যেখানে কমিশন হয়েছে সরকারের ভেতরেই একটি অংশের কারণে তা পথভ্রষ্ট হয়েছে। আজ গণভোটে যদি না ভোট জয়ী হয় তবে গত 1.5 বছরের এই সংস্কার উদ্যোগের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সরকারের দ্বিতীয় প্রধান এজেন্ডা ছিল বিচার। জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিয়ে মানুষের আবেগ ছিল তুঙ্গে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, বিচার কাজ চলেছে। এর মধ্যে সবচেয়ে বড় খবরটি এসেছিল গত বছরের 17ই নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এমনকি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে 5 বছরের সাজা পেয়েছেন। পরিসংখ্যান বলছে জুলাই অভ্যুত্থানে হত্যার অভিযোগে 837টি মামলার রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 45টি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন। কিন্তু এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার কর্মীরা। ঢালাওভাবে হত্যা মামলা, যেখানে সাংবাদিক, শিক্ষক থেকে শুরু করে সাধারণ পেশাজীবীদের আসামি করা হয়েছে, তা বিচারের মূল চেতনাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ডক্টর ইফতেখারুজ্জামানের ভাষায় এটি শেষ পর্যন্ত বিচার নাকি প্রতিশোধ, সেই বিতর্কের জন্ম দিয়েছে। সরকার চাইলে এই ঢালাও মামলার সংস্কৃতি এড়াতে পারত, কিন্তু তারা তা করেনি। ফলে প্রকৃত অপরাধীদের বিচারও ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন অনেকে। তবে ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মব কালচার বা সংঘবদ্ধ সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারা। গত 1.5 বছরে মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল মব জাস্টিস। দেশের শীর্ষস্থানীয় 2 পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, মাজার ভাঙচুর, সাংস্কৃতিক কেন্দ্রে আগুন, এসব ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। গত 18 ডিসেম্বর রাতে যখন পত্রিকা অফিসে ঘন্টার পর ঘন্টা হামলা চলল, তখন সরকারের নীরবতা মানুষকে স্তম্ভিত করেছিল। সরকার কি তবে কোনো বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি? বিশেষজ্ঞরা বলছেন এই মব কালচারের পেছনে থাকা অতি ক্ষমতায়িত শক্তিকে ম্যানেজ করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে মৃত্যুর মিছিল থামেনি। অধিকারের তথ্য মতে অন্তর্বর্তী সরকারের প্রথম 14 মাসেই অন্তত 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মানবাধিকার ও নতুন বাংলাদেশের স্লোগানের সঙ্গে বেমানান। সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। বারবার হিন্দুদের বাড়িঘরে হামলা, ভালুকায় পিটিয়ে হত্যা কিংবা হিন্দু ব্যবসায়ীদের খুন হওয়ার ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে এসব ঘটনা ধর্মীয় নয় বরং রাজনৈতিক। সরকার এও দাবি করেছে যে তাদের আমলে 2টি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর পরিসংখ্যান সবসময় সরকারের দাবির সঙ্গে মেলেনি। মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের ঘটনা কিংবা সুফি মাজারগুলোতে লাগাতার হামলা প্রমাণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছিল তা হোঁচট খেয়েছে বারবার। তবে অন্ধকারের মধ্যেও আলোর রেখা ছিল অর্থনীতিতে। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে সফল। দায়িত্ব নেবার সময় রিজার্ভ যেখানে $14 বিলিয়ন নেমেছিল, IMF এর হিসাব অনুযায়ী তা এখন $28 বিলিয়ন বেশি। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে শ্বেতপত্র প্রকাশ, এসবই ছিল সাহসী পদক্ষেপ। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদের দাবি অনুযায়ী অর্থনীতি এখন স্থিতিশীলতার পথে, কিন্তু এই মাইক্রো ইকোনমিক সাফল্য সাধারণ মানুষের বাজারের থলেতে খুব একটা স্বস্তি দিতে পারেনি। মূল্যস্ফীতি এখনও 8%-এর উপরে, চালের দাম না কমায় খাদ্য মূল্যস্ফীতিও ভোগাচ্ছে সাধারণ মানুষকে। পরিসংখ্যানের জিডিপি আর রিজার্ভের গল্প দিয়ে তো আর পেটের ক্ষুধা মেটানো যায় না, আর তাই সাধারণ মানুষের কাছে অর্থনৈতিক সাফল্যের দাবিটা কিছুটা ফিকে মনে হতে পারে। নারীর নিরাপত্তা এবং স্বাধীনতার প্রশ্নেও এই সরকারের আমলনামা খুব একটা সুখকর নয়। খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছর নারী দিবসে উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। উল্টো নারী সংস্কার কমিশনের রিপোর্টকে ঘিরে নারীদের উপর আক্রমণ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনা ঘটেছে। ডক্টর ইফতেখারুজ্জামান একে আখ্যায়িত করেছেন নারীর সমতার ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা হিসেবে। সরকার মৌলবাদী বা রক্ষণশীল গোষ্ঠীর ভয়ে নারীদের অধিকার রক্ষায় যে সৎ সাহস দেখানোর প্রয়োজন ছিল তা দেখাতে পারে, বা অনেক ক্ষেত্রে আপোষকামিতার পথ বেছে নিয়েছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নেও সরকারের অবস্থান ছিল দ্বিমুখী। একদিকে সাইবার সিকিউরিটি আইন বাতিলের কথা বলা হয়েছে, অন্যদিকে 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আবারও তা ভুল বলে স্বীকার করা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার কিংবা টকশোতে সমালোচনার জেরে চাপ সৃষ্টি, এসব ঘটনা প্রেস ফ্রিডমের উন্নতির দাবির সঙ্গে সাংঘর্ষিক। সরকার বলছে গুম খুন বন্ধ হয়েছে, পুলিশ বাহিনী এখন সক্ষম। বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করা হয়েছে, যা বিচারকদের নিয়োগ এবং বদলির ক্ষমতা আদালতের হাতে ন্যস্ত করেছে। এগুলো নিঃসন্দেহে কাঠামোগত সংস্কারের ভালো দিক, কিন্তু বিচারালয় থেকে থানা সর্বত্রই দলীয়করণের বদলে নতুন কোনো গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগও কম নয়। বিশ্লেষকদের মতে ইউনূস সরকারের ঝুলিতে সাফল্যের চেয়ে আক্ষেপের পাল্লাটা বোধহয় একটু বেশি ভারী। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের পথে নিয়ে আসা এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে দেশকে ধাবিত করা তাদের অন্যতম সাফল্য। কিন্তু যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না মব জাস্টিস, থাকবে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, সেই জায়গাটিতে পৌঁছতে সরকার অনেকটা পথ হারিয়ে ফেলেছে। অর্থনৈতিক ধস ঠেকানো গেছে সত্য, কিন্তু সামাজিক ও সাংস্কৃতিক যে ক্ষতের সৃষ্টি হয়েছে তা
তা গত 1.5 বছরে তা শুকোতে কতদিন লাগবে তার সময়ই বলে দেবে। 100তে তারা কত পাবেন সে রায় আজ ব্যালট পেপারে জনগণ দেবে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তারা ফেল করেননি বটে, কিন্তু তাদের পাশ মার্কটার চেহারা বড্ড গরিবী। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।